আজকে তোমাদেরকে দেখাবো নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রাইমারি প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 2 নাম্বার সেটটি। প্রথম প্রশ্ন, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেছিলেন অপশন টি দাগ রুশো। 2 দাগ ক্যাপিটালেশন ছিল উৎপাদন ভিত্তিক আয়কর। 3 দাগ আমি রাষ্ট্র এই কথাটি বলেছিলেন জর্জ লোয়েক। 4 দাগ ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয়েছিল 1792 খ্রিস্টাব্দের 25শে জুলাই। 5 দাগ রোবস্পিয়ার ছিলেন একজন অপশন সি দাগ জেকোবিন নেতা। পরের প্রশ্ন, কাছে নেপোলিয়ন মিলান ডিক্রি জারি করেন অপশন সি দাগ ইংল্যান্ডের বিরুদ্ধে। পরের প্রশ্ন, 1805 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর সংগঠিত ট্রাফালগারের নৌযুদ্ধে পরাজিত হয়েছিলেন অপশন বি দাগ ফ্রান্স। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন নেপোলিয়ন। 9 দাগে আছে 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও রাজা ষষ্ঠ চার্লস ফন্টেনব্লো চুক্তি স্বাক্ষর করেন। রাজা ষষ্ঠ চার্লস ছিলেন অপশন বি দাগ স্পেনের রাজা। 10 দাগে আছে নেপোলিয়নের মৃত্যু হয়েছিল 1821 খ্রিস্টাব্দের 5ই মে। চলে যাই বিভাগ খ দাগে। 2 বলেছে অতি সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 2-1 ইন্টেন্ডেন্ট কারা? পূর্ব শাসনকালে প্রাদেশিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভরূপে পরিচিত এক বিশেষ ক্ষমতাশালী রাজস্ব সংগ্রাহক কর্মচারীরাই হলো ইন্টেন্ডেন্ট। তবে স্থানীয় বিচার ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ প্রশাসন, কৃষি, শিল্প, বাণিজ্য, সৈন্য সংগ্রহ সম বিভিন্ন বিষয় তাদের নিয়ন্ত্রণে ছিল। লেভিভর লিখেছেন, নেকড়েতুল্য এই কর্মচারীদের অত্যাচারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। পরের প্রশ্ন দেখো, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করেছেন কে? 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে বাস্তিল দুর্গ রাজনৈতিক কারাগার হিসেবে পরিচিত ছিল। বিপ্লবের পূর্বে ফ্রান্সে লেতর দ্য ক্র্যাসে নামক গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে রাজকীয় কর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করে বিনা বিচারে বাস্তিল দুর্গে আটক করে রাখত বলে একে রাজনৈতিক কারাগার বলা হয়। রাজতন্ত্র বিরোধী মনোভাব প্রকাশ করার অপরাধে দার্শনিক ভলতেয়ারকেও বাস্তিল দুর্গে আটক করে রাখা হয়। পরের প্রশ্ন, থার্ড এস্টেট বলতে কি বোঝো? ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজে তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট বলতে বোঝাতো যাজক ও অভিজাত ছাড়া সমাজের সমস্ত সাধারণ প্রজাদের। এই সম্প্রদায়ের মধ্যে ছিলেন বুর্জোয়া, মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, দোকানদার, সাকুলত ইত্যাদি। থার্ড এস্টেটের জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 97% বেশি। রাষ্ট্রের প্রায় সমস্ত কর তাদেরই দিতে হতো, কিন্তু রাষ্ট্রের কাছ থেকে তারা কোনো সুযোগ সুবিধা পেত না। সমাজ ও রাষ্ট্র এরা ছিল অধিকারহীন শ্রেণী। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফরাসি জাহাজের সম্রাট উপাধি প্রাপ্ত হয়েছিলেন? 1804 সালে। 5 দাগে আছে টিলসিটের সন্ধি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1807 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন ও রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের মধ্যে টিলসিটের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের মূল 3টি আদর্শ কি কি ছিল? ফরাসি বিপ্লবের 3টি মূল আদর্শ ছিল, এইগুলি হলো সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ এবং ব্যক্তি স্বাধীনতা। চলে যাই বিভাগ গতে। 3-1 দাগ ফিজিওক্র্যাটস কাদের বলা হতো?
ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে এক শ্রেণীর অর্থনীতিবিদের আবির্ভাব হয় যারা অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন। তাদের ফিজিওক্র্যাটস বলা হয়। এই মতবাদের প্রবক্তা হলেন ক্রেসনে, অ্যাডাম স্মিথ প্রমুখ। এই অর্থনীতিবিদরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের বিরোধিতা দেখে নাও। তিন দাগে দেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। চার দাগে আছে কোড নেপোলিয়নের গুরুত্ব কি ছিল? দেখে নাও কোড নেপোলিয়নের গুরুত্ব। পাঁচ দাগে আছে পোড়ামাটির নীতি বলতে কি বোঝো? দেখে নাও পোড়ামাটির নীতি। এবার চলে যাই বিভাগ ঘ দাগে। 4-1 টিকা লেখো টেনিস কোর্টের শপথ। দেখে নাও। শপথ, ফলাফল। দুই দাগে আছে বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব আলোচনা করো। দেখে নাও বাস্তিল দুর্গের পতনের কারণ। তো আর এই হলো বাস্তিল দুর্গের গুরুত্ব। দেখা যাচ্ছে নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত সম্পর্কে আলোচনা করো। দেখে নাও। চলে যাই 5-1 বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক কাঠামো কি ছিল আলোচনা করো। দুই দাগ নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন আলোচনা করো।